নমস্কার দর্শক, আমি লিপসা। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন দীপক ব্যাপারী এবং আজকের বিশেষ কিছু টপিক নিয়ে আমি ওনার সাথে বসেছি। মূলত শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে 26-এ না ওনাকে যদি ক্ষমতা আনা হয় বাংলায়, তাহলে উনি ধরে ধরে রোহিঙ্গা খুঁজবেন। কি বলবেন, এটা কি এখন তাহলে বিজেপির কাজ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা খোঁজা? না, ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে কি মানে তৃণমূলের সরকার চলছে বা কংগ্রেসের সরকার চলছে? ভারতবর্ষে তো বিজেপির সরকার হয়েছে বিগত প্রায় 10-12 বছর ধরে। তো 10-12 বছরে রোহিঙ্গা খুঁজে পেল না। এসআইআর করলো, বিহার, উত্তরপ্রদেশ, অনেক জায়গায় এসআইআর হলো, কোথাও রোহিঙ্গা খুঁজে পেল না। বাংলায় এসআইআর হয়ে গেল, প্রায় লিস্ট বেরোতে বাকি, এখনো রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল না। তারপর বলছে ক্ষমতায় এসে রোহিঙ্গা খুঁজে বের করবে। এর মানসিক চিকিৎসা দরকার এবং সেটা রাঁচিতে না হলে বিদেশে পাঠাতে হবে। এবং বিভিন্ন ধরনের শুনেছি ইলেকট্রিক শক এটা ওটা দিয়ে করে, তো সেগুলো দিয়ে তাকে ট্রিটমেন্ট করাতে হবে। কারণ সে যেভাবে নোংরামিটা করছে, এই নোংরামিটা করে আসলে তার নিজের রাজনৈতিক দেউলিয়াপনা এটা কিন্তু একটা মানে কি বলবো প্রকাশ পাচ্ছে এটা থেকে। এবং আগামী দিনে বিজেপি একে ছুঁড়ে ফেলে দেবে, কারণ যে নোংরামিটা করছে প্রতিটা পদে পদে দেখা যাচ্ছে যে বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে যা যা ষড়যন্ত্র করছে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মুখ থুবড়ে পড়ছে। আমরা যদি সন্দেশখালীর এর আগে সে মহিলাদেরকে 2000 টাকা দিয়ে মোবাইল দিয়ে আন্দোলন করানো থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় যখন মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, খুব প্রচার করছে। পরে যখন পুলিশ তদন্ত করে দেখছে যে তার মধ্যে ধরা পড়ছে কারা, সেই হিন্দু তথা বিজেপি আরএসএস এর লোকেরা। ফলে কোথাও না কোথাও একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য রোহিঙ্গা খোঁজা অমুক তমুক, এতে সব থেকে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, যাদের ভোটে বিজেপি এতদিন লাফালাফি করছিল, সেই মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ। এবং দিনের শেষে আমরা দেখেছি যে তাদেরকে দিয়ে যে অপরাধমূলক কাজগুলো করানো হচ্ছে, মন্দির বা মূর্তি ভাঙানো, নিজের ধর্মের দেবদেবীদের মূর্তি ভাঙানো, সেটা কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে সে নিজেই হিন্দু বিরোধী কাজকর্ম করছে। ফলে আগামী দিনে শুভেন্দুর ভবিষ্যৎ প্রচন্ড অন্ধকার এবং সেই অন্ধকার আতঙ্কের জন্য সেই সমস্ত ভুলভাল কথাবার্তা বলছে। বিজেপি যদি হিন্দুদের হয়ে থাকে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি তাহলে সংখ্যালঘুদের যারা মুসলিম আছে? কারণ আমরা বিভিন্ন সময় দেখি রেড রোডে নামাজ পড়া থেকে শুরু করে বিভিন্ন ইফতার করা এবং অন্যান্য কার্যক্রম দেখি, কিন্তু ভোট এলে উনি বলেন হর হর মহাদেব এবং হিন্দু হয়ে যান, এবং তিনি বলেন আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে। কি বলবেন? বিষয়টা হচ্ছে যে আমি তাহলে কি বলতে হবে? তাহলে আমি বলতে হবে যে ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আছে, সে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের বিভিন্ন ধর্ম ভাষা মানুষ রয়েছেন, তাহলে তিনি কি শুধুমাত্র হিন্দুদের উন্নয়ন করছেন সেটা জিজ্ঞাসা করতে হয়। কিন্তু তিনি তো হিন্দুদের উন্নয়ন নিয়ে চিন্তিত নন। তুমি বরং আমরা দেখছি যে সেটা বারাণসী হোক, কাশী ধাম হোক, কিংবা দিল্লিতে যেখানে 100 বছর, 150 বছর, 200 বছর, 1000 বছরের পুরনো মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে তার ব্যক্তিগত স্বার্থের জন্য। ফলে এই যে মানে শুধুমাত্র মুসলিম বিদ্বেষ প্রচার করে নরেন্দ্র মোদী হিন্দুদের হৃদয় সম্রাট হয়ে যাচ্ছে আর হিন্দুদেরই মোটামুটি বুলডোজার চালাচ্ছে, আর পশ্চিমবাংলায় এসে তারা হিন্দু দরদ দেখাচ্ছে, মমতাকে মমতাজ বেগম ইত্যাদি বলছে। আচ্ছা, মমতা কি শুধুমাত্র মুসলিমদের উন্নয়ন করেছে? উনি মোটামুটি সব ধর্মের মানুষের সাথে সমান তালে মেশেন, সব ধর্মের উৎসবেই তিনি যান, সবাইকে সমানভাবে দেখেন। একটা সম্প্রীতি বা একটা ধর্মনিরপেক্ষ জায়গা থেকে তিনি এই মেন্টালিটিটা বহন করেন। কিন্তু কোথাও না কোথাও আমরা দেখছি মিডিয়া এবং বিজেপি লাগাতার প্রচার করছে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের হয়ে কাজ করছেন। আচ্ছা, সংখ্যালঘুদের জন্য এক্সট্রা কি দিয়েছেন? বরং উল্টে তো আমরা দেখছি যে ওনাকে যত বেশি মমতাজ বেগম বলছে, মমতা ব্যানার্জি তত বেশি নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, দুর্গাঙ্গন থেকে শুরু করে এমন এমন কিছু কাজ করছেন সেটার আবার বিজেপি বিরোধী। কেন ভাই? তুমি হিন্দুত্বের জিগির তুলবে, তুমি মন্দিরের রাজনীতি করবে, মমতা ব্যানার্জি 2-4টে মন্দির বলে তার বিরোধিতা করছে কেন? তার মানে তোমরা মমতা ব্যানার্জির যে হিন্দুত্ব, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এদের যে হিন্দুত্বকে বা শ্রী চৈতন্যের কনসেপ্টকে, তার মানে তোমরা বিরোধী। অর্থাৎ বাঙালির হিন্দুত্ব বিজেপির পছন্দ নয়, যে হিন্দুত্বটা মমতা ব্যানার্জি দেখাতে চাইছেন। অর্থাৎ বাঙালির হিন্দুত্ব বিজেপির অপছন্দ। তারা ওই হনুমান, রাম এদেরকে বাইরে থেকে এনে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদি বিজেপি সত্যি হিন্দু দরদি হতো, তাহলে তো মমতা ব্যানার্জির এই সমস্ত মন্দির যা বানাচ্ছে সেটা প্রশংসা করা উচিত ছিল। সেখানে তো মুসলিমরা মন্দিরের বিরোধিতা না করলেও বিজেপি বরং জগন্নাথের মন্দিরের বিরোধিতা করছে বা বাকি যেগুলো করছে। কারণ কোথাও না কোথাও চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে যে তোমরা যে হিন্দুত্বের কথা বলো সেই হিন্দুত্বটা সাম্প্রদায়িক, সেটা দাঙ্গার উৎস।
কিন্তু মমতা ব্যানার্জি যেগুলো করেছে সেটা দীঘায় যেমন করেছে, কেন? কারণ পুরীতে জগন্নাথ মন্দির ওনাকে ঢুকতে দেয়নি, বা ওখানে গিয়ে বাঙালি নির্যাতিত হচ্ছে, তার মানে পাল্টা এখানে খুলে দিল যাতে বাঙালিকে আর যেতেই না হয় ওখানে। ফলে একটা পর্যটন শিল্পের সঙ্গে একটা জগন্নাথ ধাম বা যাই হোক একটা জুড়ে দিয়েছে। ফলে তাতে কিন্তু আগের থেকে অনেক বেশি টুরিস্ট বেড়েছে। ফলে মমতা ব্যানার্জি প্রকল্পগুলো কিন্তু অর্থনৈতিক প্রকল্পের সঙ্গে কোনো না কোনোভাবে জুড়ে যাচ্ছে। উল্টো দিকে বিজেপির যেগুলো করে মন্দিরের রাজনীতি, সেটা পুরোটাই সাম্প্রদায়িক। সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার একটা নিশানি বা চিহ্ন বহন করে প্রতিটা ক্ষেত্রে। বাবরি মসজিদকে ভেঙে সেখানে তার কবরের উপরে রাম মন্দির তৈরি করে দিল। বাবরি মসজিদটা তো হিন্দু মন্দির ছিল বলছে বিজেপি, এবং আমরা তার কোনো প্রমাণ নেই। সার্ভে করার পর অনেক না, ও ভুলভাল, ওদের সার্ভেতে এরকম ভুলভাল দেখায়, ওরকম কিছু নেই। বরং ওখানে কোনোদিনই মন্দির ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথ মন্দির তো কোনো মাদ্রাসা বা মসজিদ ভেঙে তো তৈরি হয়নি, খালি জায়গাতে তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে এখানে যে বাঙালির হিন্দুত্ব পুরোটাই বিজেপি বিরোধী, আর বিজেপি বাঙালি হিন্দুত্বকে হিন্দুই মনে করে না। ফলে পশ্চিমবাংলায় দুর্গাপুজোকে যেহেতু সব ধর্মের মানুষ মিলেমিশে উদযাপন করে, এই জন্য পশ্চিমবাংলার দুর্গাপুজোকেও পর্যন্ত সমর্থন করে না। আপনাদের মনে আছে গত কয়েক বছর আগে টাইমস নাও ইন্ডিয়া টুডে কোনো একটা চ্যানেলে বা জি নিউজ কোনো একটা চ্যানেলে এই দিলীপ ঘোষ একটা বলেছিল যে মা দুর্গার কোনো মা বাবার ঠিক নেই, এরকম মন্তব্য করেছিল। সেখানে তৃণমূলের কোনো একজন মহিলা নেত্রী ছিলেন, তিনি একদম খুব মানে কঠোরভাবে এটা সমালোচনা করেন। এবং এরকম বহুবার হয়েছে যে দুর্গাপুজোর কারণে আমরা দিল্লিতে যে মাঠে দুর্গাপুজো করবে বাঙালিরা সেখানে করতে দিচ্ছে না, সেখানে প্রচুর টাকা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা ফাইন নিচ্ছে। এরকম অত্যাচারও দেখেছি আমরা, বিহারেও দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, যেখানে সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজোর ক্ষেত্রে সেখানে তাদের এই বাঙালিদের শোভাযাত্রায় রীতিমতো গুলি করে মারাও হয়েছে বাঙালিদেরকে। ফলে দিনের শেষে বিজেপির বাঙালি হিন্দুত্বের বিরুদ্ধে, বাঙালি বিরোধী, এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের লাগাতার বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, পিটিয়ে মারছে, এই ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি সম্পূর্ণ বাঙালি মানে বাংলা এবং বাঙালির হিন্দুত্ব বা বাংলার যে কৃষ্টি কালচারের সম্পূর্ণ বিরোধী। ওরা এই যে পুষিয়ে দেওয়ার রাজনীতি যেটা মোহাম্মদ সেলিম বলেন, হ্যাঁ, ভাতা দেওয়া বা অন্যান্য মাধ্যমে তার উল্টো দিকে আমরা যদি একটু কর্মসংস্থান পাই বা অন্যান্য ডেভেলপমেন্ট পাই, রাস্তাঘাট ঠিক হয় গ্রামীণ জায়গাগুলো যেগুলো আছে, এবং যে অন্যান্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হয়, সেগুলি অনেক মানুষই বলছেন। এবং রাস্তায় যারা মিছিলে নামছে তারাও বলছে আমাদের ভাতা না, আমাদের চাকরি চাই, আমাদের বেতন চাই। চাকরি থাকলেও অনেকে বেতন থাকছে না, বেতন দেওয়া হচ্ছে না রাজ্য সরকার তরফ থেকে, তারা লাগাতার দাবি করছেন। কি বলবেন? পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, 80% লোক কৃষির উপর নির্ভরশীল। এবার কৃষক পরিবার থেকে কোনো ছেলে ধরুন এমন একটা কিছু কাজ বা দক্ষতা অর্জন করলো, সেরকম পরিকাঠামো হয়তো বাংলায় নেই। সে কি করছে, বিদেশে চান্স পেলে বিদেশে যাচ্ছে বা অন্য কোনো রাজ্যে, ঠিক আছে। ফলে আর চাকরি করে কত পার্সেন্ট? 2 থেকে 5% লোক, 95% লোক চাকরি করে না। এবার আমাকে তাহলে কি করতে হবে? অন্য রাজ্যের মতো আমাদের কৃষিটাকে ধ্বংস করে দিয়ে যারা অতিরিক্ত শিল্পের কথা বলছে, এরা অ্যাকচুয়ালি চাইছে কি, এখানে বিভিন্ন কর্পোরেটকে এনে আমাদের রাজ্যের কৃষি নির্ভর রাজ্যকে ধ্বংস করে শিল্প নির্ভর করতে গিয়ে আসলে এখানকার মানুষের জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা এবং রাজ্যটাকে পুরোপুরি ওই বিহারের মতো বা অন্য রাজ্যের মতো অন্য রাজ্যের উপর নির্ভরশীল হয়ে থাকা। অর্থাৎ যাতে আমাদের চাল ডাল অন্য জায়গাতে কিনতে হবে, আমাদের সবকিছু অন্য রাজ্যের উপর নির্ভরশীল হতে হবে না। আমাদের কৃষি নির্ভর রাজ্য, ফলে এখানে কৃষির উপর সবচেয়ে বেশি মানুষ নির্ভরশীল, স্বনির্ভর। ওই কারণে দেখবেন অন্য অন্য রাজ্যে দেখবেন ওখানে যেমন বিহারে সেইভাবে আমাদের মতো এতটা কৃষি নির্ভর রাজ্য নয়। ওরা কি করছে, নিজের রাজ্যে ভোটের সময় খালি ভোটটা দিয়ে আসছে 500 টাকার বিনিময়ে, আবার পোটলাপুটলি নিয়ে ট্রেন ধরে আমাদের পশ্চিমবাংলায় চলে আসছে। আর আমাদের এখানে কি হচ্ছে, এখানে ধরুন যারা কৃষিকাজের পরেও যে একটা এক্সট্রা সময় পাচ্ছে, তারা অন্য ধরনের মোটে মজদুরি বা অন্য রাজ্যে গিয়ে কিছুদিনের জন্য আবার কাজ করে চলে আসছে। ফলে পশ্চিমবাংলার মানুষ এখানে ওই শিল্প করে যারা লাফাচ্ছে, এটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডই করব, যে পশ্চিমবাংলা কিন্তু শিল্প নির্ভর রাজ্য নয়, এটা কৃষি নির্ভর রাজ্য। যারা পশ্চিমবাংলাকে অতিরিক্ত শিল্প করে লাফানোর চেষ্টা করছে, এরা আসলে পশ্চিমবাংলার অর্থনৈতিক কাঠামো, কৃষি নির্ভর রাজ্যকে পররাজ্য নির্ভর, অন্যের উপর দয়ার উপর
অন্য রাজ্যের কৃষি পণ্যর উপর নির্ভরশীল তৈরি করার, বা ভাড়াটে শ্রমিক বানিয়ে কৃষকদের জমি কর্পোরেটদের নিয়ে নেবে শিল্পের নামে এবং তারা হয়ে যাবে কর্মচারী, এই টাইপের করতে চাইছে। মানে ফলে যারা শিল্প নিয়ে লাফাচ্ছে ভাবছে বিশাল কিছু, এরা সব হচ্ছে কর্পোরেট এই পুঁজিপতিদের দালাল। কিন্তু এখানে একটা বিষয়, যদি এগ্রিকালচার সম্পন্নই আমাদের রাজ্য হয়, এবং তাহলে তো এগ্রিকালচারের উপর আরো মানুষকেও প্রভাবিত করা উচিত, রাজ্য সরকার করে তো। এগ্রিকালচারকে নিয়ে আরো এগ্রিকালচারের উপর ইনভেস্ট করা উচিত প্রচুর ছিল। করে তো। যেখানে ডিএ মানুষের অধিকার, সেখানে ভাতা দিচ্ছে, সেটা তো একটা সরকারি প্রকল্প। ডিএটা তো একটা না সরকারি না কর্মচারীর না, অধিকার। না, সরকারি কর্মচারীরা যত রকমের ভাতা পায়, মানে সরকারি ভাতা পায়, একটা সাধারণ মানুষ খেটে খাওয়া কৃষক বা শ্রমিক পায় না। এবং তাদের যে ধরনের মানে ফেসিলিটিস গুলো আছে, সেগুলো একজন সাধারণ মানুষ বা খেটে খাওয়া শ্রমিক হোক কৃষক হোক তারা পায় না। এবার কৃষি নির্ভরের রাজ্য তো, ফলে প্রতিটা মানুষের নিজের পরিবার এবং উদ্বৃত্তটা বিক্রি করে। এবার এখানে কি হচ্ছে যে সেই মানুষগুলোকে গ্রামীণ অর্থনীতিটাকে সচল রাখার জন্য সরকার যদি ট্যাক্সের একটা অংশ মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে পৌঁছে দেয়, কারণ ট্যাক্সের টাকা দিয়ে তো পরিষেবা দেওয়ার জন্য, ট্যাক্সের টাকা রাস্তাঘাট শিক্ষা ইত্যাদি উন্নয়নের জন্য, ফলে ট্যাক্সের টাকা যদি আমি আবার গরিব মানুষের কাছে কোনো খাতের মাধ্যমে দিতে পারি, তাহলে অর্থনৈতিকভাবে মানুষগুলো সচল হয়, গ্রামীণ অর্থনীতি সচল হয়। আমি একটু আগে বলতে যাচ্ছিলাম যে লকডাউনের সময় আমাদের রাজ্যে যত গ্রামীণ মানুষ মারা গেছে, তার থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেগুলো কৃষি প্রধান নয়, সেই রাজ্যগুলো সবচেয়ে বেশি মানুষ মারা গেছে না খেয়ে। পশ্চিমবাংলায় কিন্তু কেউ করোনার সময় অনাহারে মরেনি, কিংবা বিনা চিকিৎসায় সেইভাবে মরেনি। ফলে অন্য রাজ্যের তুলনায় আমাদের এখানকার আর্থসামাজিক এবং অনেক কিছুতেই সম্পূর্ণ আলাদা। ফলে এটাকে যারা গুলিয়ে পশ্চিমবাংলাকে গুজরাট বানাতে চাইছে বা ওই ব্যাঙ্গালোর বানাতে চাইছে, ওরা আসলে বেসিক্যালি পুঁজিপতিদের দালাল, আদানি আম্বানির মতো এই সমস্ত কর্পোরেটদের দালাল ওরা। তো বেসিক্যালি বিজেপি এবং বিজেপির তৈরি করা ন্যারেটিভে লাফাচ্ছে। আচ্ছা, বিজেপি যে কটা রাজ্যে আছে এখন ভারতবর্ষে, বেশিরভাগ রাজ্যে আছে তো, কটা রাজ্যকে বিশাল কিছু করেছে, উন্নয়ন করেছে? এমন কোনো প্রকল্প আছে যে, এমন কোন প্রকল্প কি বিজেপি দেখাতে পারবে যেখানে ভারতবর্ষের 140 কোটি মানুষের অন্তত 80% মানুষ উপকৃত হয়েছে? হয়নি। বরং ওরা যে কটা প্রকল্প নিয়ে এসছে সবগুলো ফেল করেছে এবং মিথ্যা বুলিয়া উঠেছে। ফলে কোথাও না কোথাও দাঁড়িয়ে বিজেপি মানুষকে ভাওতা দিয়ে, কৃষকদেরকে ভাওতা দিয়ে, শ্রমিকদের ভাওতা দিয়ে, কোনো কিছু না দিয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সাম্প্রদায়িক হিন্দু মুসলিমে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। দীপক ব্যাপারী কার দালাল মানুষ জানতে চাইছে? আমি বাংলা বাঙালির দালাল। বাংলা বাঙালির পক্ষে যে থাকবে আমি তার পক্ষে, বিজেপির বিরুদ্ধে যে থাকবে আমি তার পক্ষে। কারণ বিজেপি সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, একটা সাম্প্রদায়িক ফ্যাসিস্ট, এবং এরা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সমাজের শত্রু, কৃষকদের শত্রু। এরা কৃষকদের জমি উচ্ছেদ করে, মানে কৃষকদের উচ্ছেদ করে তার জমি কর্পোরেটদের দিতে চায়, ওই জন্য তারা কৃষক আন্দোলন বিরোধী। এরকম ফলে বিজেপি বিরোধী যে হবে আমি তাকে মানুষ মনে করি এবং আমি তার পক্ষে। একদম যেমনটি আপনারা শুনলেন, দীপক ব্যাপারী নিজের জায়গাটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলেন। এই সমস্ত রকম আরো ভিডিও দেখতে নজর রাখুন PNW তে। ধন্যবাদ।